ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতি সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। অর্থনীতি সংলাপে আজকের বিষয়, সরকারের খরচ কমলে দুর্নীতি কমবে। এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও ইউনিসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। আপনাকে স্বাগত। ইউনিসেফ বাংলাদেশের আছেন উনি, এবং আমাদের মুখ্য সচিব সেটা আমাদের কাছে বড় পরিচয় ছিলেন এবং উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন FBCCI এর সাবেক সভাপতি মিনা নাসির হোসেন। স্বাগত আপনাকে। দর্শক, আমরা আলোচনা যাব। তিনজনকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে মূল আলোচনা যাওয়ার আগে জানিয়ে দেবো মার্কেন্টাইল ব্যাংক সংবাদ ছিল। দর্শক, স্বাগত আরও একবার RICL TMX নিবেদিত অর্থনীতি সংলাপ। আজকের বিষয়, সরকারের খরচ কমলে দুর্নীতি কমবে। আমরা এই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের আহসান মনসুর, বিশিষ্ট অর্থনীতিবিদ। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে কয়েকদিন আগেই সরকারের বিশেষ অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার যে গাড়ি কেনা যাবে না, খরচ কমাতে হবে, বিদেশ ভ্রমণ কমানো হবে এবং 80% বেশি তেল খরচও কমানো যাবে না। আমরা কোভিডের পর থেকে এরকম অনেকবার সার্কুলার দেখেছি, তাতে খুব কিছু কমেছে বলে খুব মনে হয় না। আবার নতুন করে সার্কুলার আসলো, কিন্তু একই সঙ্গে সরকারের নানা জায়গায় এবং ব্যক্তি বিশেষকে ধরে দুর্নীতির বিষয়টি অনেক বেশি এখন আলোচিত হচ্ছে। টাকা পাচার, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, সেটা আপনারা অনেক কথাবার্তা বলেছেন। এই যে খরচ কমানোর বিষয়, খরচটা কোথায় কমলে আমাদের সাশ্রয় হয় জনগণের অর্থ, এবং আদৌ এইরকম সার্কুলার দিয়ে কোনো কাজ হয় নাকি সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেনাকাটায় দুর্নীতি কমলে সেটা আমাদের জন্য বেশি উপকার হয়? যদি শুরু করেন আপনি। ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে খরচ কমাতে হবে। আচ্ছা, কারণ এটা একটু কৃচ্ছতার বাজেট। এবং কেন কমাতে হবে, মূল বিষয়টা হচ্ছে যে রাজস্বের যে প্রক্ষালন করেছে সরকার, সেখানেও একটা ঘাটতি আসবে প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকার মতো। সেটা যদি বাদও দিই আমি, তাহলেও আমাদের সরকারের হিসাবে 1,37,500 কোটি টাকা ব্যাংক থেকে নেবে সরকার। ব্যাংকের ডিপোজিট গ্রোথ হচ্ছে 10-এর নিচে। আমি যদি ধরলাম 10% যদি হয়, টোটাল ডিপোজিট গ্রোথ হবে 1,70,000। সরকার যদি 1,37,500 টাকা নিয়ে নেয়, তাহলে 500 কোটি নিয়ে নেয়, তাহলে থাকলোটা কি? ঋণ দেওয়ার মতো টাকা থাকবে না। ঋণ দেওয়ার মতো ব্যক্তি খাতকে, আমাদের যেটা দেশের অর্থনীতির 87% হচ্ছে ব্যক্তি খাত, তাদের জন্য থাকবে 20% ঋণ, আর সরকার নিয়ে নেবে 80% ঋণ। এটা হতে পারে না। কাজে আমরা সবসময় সরকারকে বলছি, আপনাকে আরও কাট করতে হবে। যা বাজেট আছে সেখান থেকে অন্তত পক্ষে আরও 50,000 থেকে 70,000 কোটি টাকা কেটে ফেলে দিতে হবে। দিলে ওই 50 থেকে 70,000 কোটি টাকা, এর মধ্যে একটা সংখ্যা বাদ যাবে, রাজস্বের ঘাটতি। তারপরে হয়তো 30-40 হাজার 45 এইটা ব্যক্তি খাত পেতে পারবে তখন। সেই জন্য হিসাবের নিকাশে বলছে যে সরকারকে অবশ্যই খরচ কমাতে হবে। সেটা যেখান থেকেই হোক, সেটা প্রধানত যদি এটা চলতি খরচ থেকে করতে পারে, অর্থাৎ গাড়িটা একটু কম চালিয়ে, নতুন গাড়ি পাজেরোগুলোকে না কিনে, বিদেশ ভ্রমণকে একটু ব্যয় সংকোচন করে, নতুন হায়ারিংটাকে একটু স্লো ডাউন করে, নিতান্ত প্রয়োজন না হলে না নিলে, এইভাবে বিভিন্নভাবে সরকারকে এটাকে বাঁচাতে হবে। দেশের স্বার্থেই করতে হবে। এটা একটা দিক। তারপরে যেটা বলবো, এটা করলে কি দুর্নীতি কমবে? না, এটার সাথে দুর্নীতি সম্পর্ক নাই। দুর্নীতি সরকারকে স্বতন্ত্র একটা পরিচ্ছন্ন অভিযান শুরু করতে হবে যদি করতে চায় সরকার। দুর্নীতির বাজদের বাংলাদেশে অভাব নেই। আমি যদি একটা জাল ফেললে মাছ ধরার চাইতে কিন্তু দুর্নীতিবাজ ধরা পড়বে বেশি, কারণ দুর্নীতিবাজের সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, আমাদের হয়তো কম্বল বাঁচতে গাউজার হয়, দুর্নীতিবাজ বাঁচতে গেলে দেখা যাবে কোনো পুলিশ সার্ভিসের লোক থাকবে না, কাস্টমসেও লোক থাকবে না, সবগুলো খালি হয়ে যাবে। তো এই অবস্থাতে দুর্নীতি বিরোধী, এটা আমি মনে করি যে সবাইকে তো ধরার দরকার নেই, শিক্ষামূলক দৃষ্টান্তমূলক কিছু উপস্থাপনা সরকারকে নিতে হবে, শাস্তি দিতে হবে এবং উদ্ঘাটন করতে হবে, করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পালিয়ে যাওয়াটাকে একটু রোধ করতে হবে। তাদেরকে যদি আমরা সুন্দরভাবে পেছন দরজা দিয়ে খুলে সিঙ্গাপুর পাঠিয়ে দিই বা দুবাই পাঠিয়ে দিই, তাহলে তো আর দুর্নীতি দমন হলো না, তাদেরকে প্রশ্রয় দেওয়া হলো এক সেন্সে। তো সেই জিনিসগুলো যদি সরকার করে, তাহলে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা চালাতে পারলে জনগণের সামর্থ্য,
সাপোর্ট এখানে 100%, কোনো সন্দেহ নেই। এবং এই দুর্নীতি কমলে পরে যেটা জনসেবা, সরকারের যে মূল লক্ষ্য পাবলিক সার্ভিস, কর্মকর্তাদের যে মূল লক্ষ্য, আমরা চিরকাল শুনে আসছি যে সরকারি কর্মকর্তা হলে পাবলিক সার্ভেন্ট, কিন্তু এখন তো তারা পাবলিক ওনার হয়ে গেছে, তারাই মালিকানা, রাষ্ট্রের মালিকানাও তাদের কাছে, জনগণের মালিকানাও তাদের কাছে, জনগণকে পয়সা দিয়ে সার্ভিস কিনতে হয়। এই অবস্থা থেকে দেশকে ঘোরাতে বেরোতে হবে। আমি সাবেক মুখ্য সচিব এম এ করিম আপনার কাছে যেতে চাই। প্রশাসন দেখেছেন, জীবনের অনেক বড় অভিজ্ঞতা, অনেকটা সময় ওখানে কাটিয়েছেন। এই যে আমরা বলছি যে তাহলে কেনাকাটা কেন কমাতে হচ্ছে বা খরচ কেন কমাতে, মানুষ আমাদের সরকারি কর্মকর্তাকে অধিক অপচয় করে, মানে অযৌক্তিক সফরেও কি যায়, বা যেটা দরকার না তেমন কেনাকাটাতেও কি আমরা উৎসাহ দেখাই? সেটা কমাতে হলে সার্কুলার দিতে হয় কেন, বা এটা সরকারের নীতি করে দিলে, আমরা তো কোভিড থেকেই দেখছি যে কিচ্ছুতা সাধন বারবার, সেখানে খরচটা আর কোথায় কমানো যায়, আর দুর্নীতিটা কীভাবে কমানো যায়? ধন্যবাদ। ব্যয় সংকোচন একটি জিনিস, আবার দুর্নীতি দমন অন্য জিনিস, দুইটা ভিন্ন জিনিস। তবে আমি বলবো যে কৃচ্ছতা সাধন এবং ব্যয় সংকোচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী যে অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক যে পরিস্থিতি, আমরা তার বাইরে না। একদিকে ইউক্রেন ওয়ার, অন্যদিকে গাজায় যে হত্যাকাণ্ড, সারা বিশ্বে যে আবহাওয়ার জলবায়ুর প্রভাব ইত্যাদির কারণে সারা বিশ্বে অর্থনৈতিক সংকট আছে, আমরা তার বাইরে না। এক্ষেত্রে আমাদের যে বাজেটটি প্রণীত হয়েছে, এটা ব্যাংকিং সেক্টর থেকে বিশাল অঙ্কের ঋণ নেবার প্রস্তাব আছে, যেটা আহসান মনসুর ভাই বললেন। এক্ষেত্রে যদি ব্যাংকিং সেক্টরে সরকারি বড় অঙ্কের ঋণ নিয়ে থাকেন, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য ঋণ কম থাকে এবং ঋণ না হলে তারা কার্যক্রম চালাতে পারবে না। এক্ষেত্রে ব্যয় সংকোচনের নীতির মাধ্যমে, কৃচ্ছতা সাধনের মাধ্যমে যদি কিছু অর্থ সাশ্রয় করা যায়, তাহলে এটা দেশের অর্থনীতির জন্য মঙ্গল হবে। এবং ব্যয় সাশ্রয়ের বিভিন্ন উপায় আছে, যেমন লাক্সারি গুডস কম কেনা, যেমন বেশি বড় সাইজের গাড়ি, অত্যন্ত লাক্সারি গাড়ি না কেনা, এবং অপ্রয়োজনীয় ব্যয় না করা। সরকারি খাতে কোনো ব্যয় অপ্রয়োজনীয় না, কিন্তু তুলনামূলকভাবে যেটা আর্জেন্ট, যেটা ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল দরকার, এটা তো আনতেই হবে, না হয় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বন্ধ হবে। অপ্রয়োজনীয় বিদেশ সফর, কিছুদিন আগে দেখছিলাম যে পুকুর কাটা দেখার জন্য উগান্ডা যাচ্ছে, তারপরে আপনার ওই খিচুড়ি রান্না দেখার জন্য ভারত যাচ্ছে। এই ধরনের প্রকল্পে যদি এ ধরনের ব্যবস্থা থাকে, সেই কারণে যেতে হবে, এটার কোনো মানে হয় না। যেগুলো এসেনশিয়াল ব্যয়, অত্যাবশ্যক, এগুলো করতে হবে, কিন্তু যেগুলো তুলনামূলকভাবে অ্যাভয়েড করা যায়, সেগুলা কিন্তু অ্যাভয়েড করলে বাংলা সরকারের কিছুটা অর্থ সাশ্রয় হবে। আর দুর্নীতি দমন এটা আলাদা জিনিস। দুর্নীতি দমনের ব্যাপারে দেশের প্রচলিত আইন আছে, কিন্তু আইন যদি যথাযথভাবে প্রয়োগ করা যায়, কর্মকর্তারা তাদের দুর্নীতি আছে, কিন্তু অন্যান্য সেক্টরেও দুর্নীতি আছে। সব সেক্টরের দুর্নীতি আমাদের সাংবাদিক ভাইয়েরা দেখিয়ে দিচ্ছেন। এখন দুদকেরও সক্ষমতার বিষয়টিও বিবেচনা করতে হবে। কিন্তু দুর্নীতি দমন এটা যদি আর্থিক খাতে, ব্যাংকিং সেক্টরে যদি সুশাসন নিশ্চিত না হয়, অর্থ পাচার যদি বন্ধ না হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির বিস্ফোরা, এটাকে যদি কন্ট্রোল করা না যায়, এবং দুদকের কার্যক্রম যদি আরও তীব্রতর, আরও বেগবান করা না যায়, তাহলে এগুলা দমন করা কঠিন হবে। আপনি বলছেন, আমরা কিছুদিন আগে দেখলাম যে 261টি গাড়ি কেনার একটা প্রস্তাব উপজেলা মানে ইউনোদের জন্য এবং ডিসিদের জন্য, এটা একবার ফেরত এসেছিল ক্যাবিনেট পারচেজ কমিটিতে, কিন্তু পরবর্তীতে আবার এটা হলো। তো এই বছর যদি আমরা এই কৃচ্ছতা সাধনের নীতি যদি নেই, তাহলে সেটা কি 1 বছর পরে গাড়ি কিনলে কি অসুবিধা হতো? না, কোনো অসুবিধা হয় না। আমরা যখন মাঠ পর্যায়ে ছিলাম, উপজেলা নির্বাহী অফিসার, সেখানে পুরাতন একটি মাত্র জিপ ছিল, যেটা চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার শেয়ার করতেন। বেশিরভাগ সময় চেয়ারম্যান সেটা ইউজ করতেন, আর আমরা উপজেলা নির্বাহী অফিসার জেলা পর্যায়ে যখন সভা হতো মাসে 2-3টা, শুধু তখন ইউজ করতাম। বাকি আমি ফিল্ড লেভেলে ফিশারি অফিসারের গাড়ি,
তারপরে কৃষি অফিসারের গাড়ি মোটরসাইকেলের পিছনে, ওদের মোটরসাইকেল ছিল, ফ্যামিলি প্ল্যানিং অফিসারের মোটরসাইকেলের পিছনে। এখন তো সরকারের সামর্থ্য বাড়াতে গাড়ি কেনা হয়েছে, কিন্তু জীবনযাত্রার মানও উন্নত হয়েছে, সেটা তো কিন্তু ইউনোদের গাড়ি পারচেজ যদি একটি বছর পিছিয়ে দেয় তাহলে তেমন কোনো অসুবিধা হয় না, একটু কষ্ট করে চলতে হয়। আমাদের যে আর্থিক অবস্থা, দেশের যে আর্থিক অবস্থা, বৈশ্বিক পরিস্থিতির সাথে আমাদের আর্থিক বাস্তবতাটা দেখতে হবে। কিন্তু দুর্নীতি দমনের জন্য আইন আছে, আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। এই যে যেমন বিদেশ ভ্রমণ বলা হয়েছে যে দরকারি ছাড়া একদম জরুরি বিষয় যাবে না, আমাদের সরকারি কর্মকর্তা কি অহেতুক বিদেশ যায়? অহেতুক যায় না। যেমন ফ্যাক্টরি টেস্ট, কিছু মালামাল কিনবে, প্রজেক্টের আন্ডারে ফ্যাক্টরি ইন্সপেকশন টেস্ট, FIT, বিদেশ যাবে, এটা প্রজেক্টের টাকায়। তো সেই ক্ষেত্রে যদি প্ল্যান করা যায়, একাধিক দেশ থেকে যদি পারচেজ করা যায়, একবারে গিয়া 2-3টা পারচেজ যদি একসাথে দেখে, তাতে কিছু টাকা সেভ হয়। অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ হয় না, কিন্তু তাতেও বিদেশ ভ্রমণ কিছুটা কন্ট্রোল করা যায়, সুসংহত করা যায়, ব্যয় কমানো যায়। সেটা করলে যেহেতু আমরা টাকা কম খরচ করতে চাই, সেই জন্যই হয়তো আবার নতুন করে এসেছে যে জরুরি বিষয় না হলে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের প্রত্যেকটা উপজেলাতে এখন উপজেলা নির্বাহী অফিসাররা পাজেরো গাড়িতে যায়। আমরা ছোটোবেলায় দেখতাম সার্কেল অফিসাররা মোটরসাইকেলে আসতেন, হ্যাঁ, পাজেরো গাড়ি। এবং পাজেরো গাড়ি কিন্তু একলা নয়, পেছনে পুলিশের একটা ভ্যান গাড়ি থাকে, সেখানে 4টে পুলিশ থাকে, পুলিশের ড্রাইভার থাকে, তারা উপজেলা নির্বাহী অফিসারকে পাহারা দিয়ে নিয়ে যায়। তো এটা তো রাজকীয় কাজ কারবার আমাদের। কেন হবে এটা? না, জিপ হয়তো একটা দরকার, কিন্তু অত বেশি দামের জিপ না হলে পুলিশ কেন দরকার? 4টে পুলিশ এবং পুলিশের ভ্যান সব জায়গায়, না সব জায়গায় এটি নির্দেশিত, এটা প্রোটোকলের অংশ হয়ে গেছে। এতই কি আমরা মানে সরকারি কর্মকর্তারা কি এতই বেশি মানে তাদের নিরাপত্তা নিয়ে মানে চিন্তিত যে তাদেরকে পুলিশ দিয়ে সর্বদাই পাহারা দিয়ে রাখতে হবে? তাহলে কিভাবে সরকার জনগণের সেবা করবে? আমরা রাজনীতিবিদদেরও দেখি, মন্ত্রী এমপিরা সবাই। এইখানে আমার বিশেষ বক্তব্য হচ্ছে সরকারি কর্মকর্তাদেরকে কেন এই প্রোটেকশন দেওয়া হবে এত সর্বনিম্ন লেভেলের অফিসারদের? না, তারও তো একটা নিরাপত্তা আছে না? নিরাপত্তা যখন দরকার হবে তখন দিবে, অবশ্যই দিবে, কিন্তু সব সময় ঘুরতে আসছে, বেড়াতে আসছে। আমি একটা রিসোর্টে গেছিলাম, সেখানে একটা মহিলা জিজ্ঞেস করলাম কাকে, কেউ, উনি উপজেলা নির্বাহী অফিসার। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। একটু পরে দেখছি পুলিশগুলো কেন? তো ওনার সাথে তো গার্ড, সিকিউরিটি। হ্যাঁ, হয়তো এটাকে প্রোটোকল বানায় ফেলছে, সেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দেয়ার প্রিভিলেজ, এবং সেটা খরচ। দ্যাট ইজ অ্যাবসলিউটলি খুব ভালোভাবে অ্যাড্রেস করা যায়। জি, এটা আরো ভালোভাবে অ্যাড্রেস করা যায়। টিওনো সাহেবের গাড়িতে একজন আর্ম পুলিশ দিয়ে দিলেই তো সেটা আছেই, সিকিউরিটি নিশ্চয়ই আছে। সেটা আমাদের আমলে ছিল না। মিনিস্টার, আপনি যদি বলেন, আমি এই জন্য আপনাকে আজকে আহ্বান করছি যে আপনি সরকারি কাজ অনেক সময় যুক্ত হন বা অনেক সময় ঠিকাদার হিসেবে কাজ করেন। সরকারি কাজ বা সরকারি প্রকল্পের কাজে কি অনেক বেশি খরচ হয়ে যায়? যেখানে আমরা অতিরিক্ত খরচ হয়ে যায়, আপনার অভিজ্ঞতা কি বলে, বা সেখানে খরচটা কিভাবে কম রাখা যায়? এটা খুব আপেক্ষিক প্রশ্ন আর কি। কারণ হচ্ছিল যে এটি নির্ভর করে প্রকল্প কিভাবে সাজানো হয়, কী চাহিদা। অনেক সময় আমরা মনে করি যে খুব সুদৃশ্য করি, অনেক ব্যয়ের মধ্যে মানে ঢুকিয়ে দিই। আসল কাজের পরেও দেখা যাবে অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন কাজ, মানে আপনার লাক্সারি করা, এই সমস্ত এগুলো ইনক্লুড করা হয়। আবার অনেক প্রকল্পে যেটা হয়, সরকারের উপর উচ্চ পর্যায়ে গাড়ি প্রোভাইড করার জন্যে অ্যালোকেশন রয়েছে, যায়, এটি কিন্তু প্রকল্প বাড়ে। শুধু প্রকল্পের অফিসারই ব্যবহার করে না, তারপরে তাদেরকে নির্ধারিতভাবে অলিখিতভাবে দিতে হয়। সেজন্য কি অতিরিক্ত গাড়ি কিনে প্রকল্পে? অবশ্যই, আপনাদের দেবে কোথা থেকে। তো এই যে জিনিসগুলি আছে, এইগুলিতে কিন্তু ব্যয় বাড়ে। আমরা আসলে ব্যয় কমানোর চেষ্টা করে কিন্তু সক্ষম। আর একটা জিনিস হয় কি, প্রকল্পের যে মানে পরিকল্পনাটা নেওয়া হয় অনেক সময় অনেক আগে নেওয়া হয়। ধরেন এইটাতে অনেক ব্যুরোক্রেসি পার করে বিভিন্ন পর্যায়ে যে একনেকে যায়, এর মধ্যে দেখা যায় যে 2-3 বছর চলে গেছে। চলে যাওয়ার পরে সেটা একনেক থেকে পাস হলো, তারপরে আপনার রেসপেক্টিভ ডিপার্টমেন্টে গেল,
তারা টেন্ডার প্রসেসিং করলো, করার পরে বাস্তবে যখন বাস্তবায়নের পর্যায়ে আসলো তখন অনেক পরিবর্তন বসে যায়, অনেক ডিজাইনের পরিবর্তন আছে, প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্টের পরিবর্তন আছে। এইভাবে কিন্তু প্রকল্পের খরচ বেড়ে যায় আর কি। তো এইগুলি যদি আমরা আরও প্রফেশনালি করতে পারতাম, যে আমাদের সময় ব্যাপার হচ্ছে মানে ট্রাভেল টাইমটা খুব বেশি বিভিন্ন কাজের, এইটা যদি একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে করা যেত, টাইম দিয়ে যে একটা প্রকল্প এতদিনের মধ্যে তাকে সাবমিট করতে হবে, সাবমিট করে এইটা এতদিনের মধ্যে আপনার এখানে থেকে পাস হতে হবে, এতদিনের মধ্যে টেন্ডারিং প্রসেস করে অ্যাওয়ার্ড হতে হবে, এই যে এসওপি আমরা যেটা বলি, সেই জিনিসটা যদি করা যেত, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, তাহলে কিন্তু সময় অনেক কমে যেত। এটা কি কখনো হয় যে একটা ব্রিজ হবে, সেই ব্রিজে তো নিশ্চয়ই বাইরের ঠিকাদাররা করবে, তাই না? এটা কি অনেক ঠিকাদারকে কি অনেক বেশি প্রফিট দেওয়া হয়, সেই জন্য কি খরচ বাড়ে না? না না, এটা কারণ হচ্ছিল যে মোস্টলি কম্পিটিটিভ বিডিং হয়। আপনার যেগুলি বিদেশি অর্থায়ন, সেগুলি তো একটা প্রসেস, ইন্টারন্যাশনাল প্রসিজিওর তাদের আছে, ফিডিক আছে যেটা নিয়ন্ত্রণ করে, এখানে বিদেশি কনসালটেন্ট থাকে, তারপরে শর্ট লিস্টেড হয়। অনেক সময় যখন দুই রকমভাবে টেন্ডারিং হয় এগুলিতে, আগে হয়তো শর্ট লিস্টিং করার পরে হতো, এখন ডাবল এন্ড ব্ল্যাপে হয়, যে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল একসাথে সাবমিট করা হয়। ফাইন্যান্সিয়ালি টেকনিক্যাল যখন যদি যারা কোয়ালিফাই করে তাদের বিডটা খোলা হয় এইটা। আর এমনি জিওবি ফান্ডে যেগুলি হয়, এইটা হচ্ছিল যে আপনার ওই এখন একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর হয়ে গেছে ইজিবিতে, মানে ইলেকট্রনিক আমরা তো সেখানেও নানা দুর্নীতির কথা শুনছি আছে, কিন্তু ওইখানে ওই 10% অ্যাবাভ লেসের মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু আন্ডারনিথটা একটা থাকেই অনেকের সাথে অ্যারেঞ্জমেন্ট। তো সেই জন্যে ওইভাবে বলা যাবে না যে অ্যাকচুয়ালি এরা বেশি প্রফিট দেওয়ার জন্যে। কিন্তু ঠিকাদাররা যদি প্রফিট না পায়, তাহলে তারা কাজ পাওয়ার জন্য কোনো অর্থ খরচ করে না সরকারি কর্মকর্তাদের। এখন ব্যাপারটা ছিল যে কাজটা শুধু যে কেউ পয়সা দিয়ে কাজ নিতে পারে তা না, তাকে তো কোয়ালিফাই করতে হবে, তাকে লোয়েস্ট হতে হবে, তাকে সমস্ত কিছু করবে। এরপরে আমাদের দেশে প্রচলিত নিয়মে যে মোহিত সাহেব বলছেন স্পিড মানি, সেরকম স্পিড মানি তো রয়ে গেছে, সেটা আপনি লোয়েস্ট হন, কোনো ব্যবসায়ী তো মুনাফা বেশি না হলে স্পিড মানি দিবে না। না, অনেক সময় এখন হ্যাঁ কস্টে বিল্ড আপ যেটা সিস্টেম আছে, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল আছে, সেই অনুযায়ী এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, প্রতিযোগিতামূলক দরপত্র দেওয়া হয় এবং তার মধ্যে যিনি হাইয়েস্ট বিডার বা লোয়েস্ট বিডার, বিক্রির ক্ষেত্রে যিনি হাইয়েস্ট বিডার অথবা টেন্ডারের ক্ষেত্রে যিনি লোয়েস্ট বিডার, তিনি যদি টেকনিক্যালি যদি কোয়ালিফাই করেন এবং ফিনান্সিয়ালি যদি লোয়েস্ট হন, তাহলে উনি। আমরা আরেকদিন নিশ্চয়ই এটা মিনাসেটা আরেকদিন সময় দিবেন, আমরা আপনাকেও ডাকবো। এখন এই ইজিপি মানে ই টেন্ডার নিয়ে এবং এই পিপিএ নতুন কর্তৃপক্ষ করার পরও যে অনেক কিছু হচ্ছে খারাপ কাজ, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা দুর্নীতি এবং সরকারের খরচ কমানোতে থাকি। দর্শক, RICL TMX নিবেদিত এই অর্থনীতি সংলাপ থেকে একটি বিরতি। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতি সংলাপে। আমি নিশ্চয় আপনি থামিয়েছিলাম, যেটা আহসান মন্ত্রী শুরুতেই বললেন যে একটা সংকুচিত বাজেট, সংকুচিত ব্যয় সরকারের দরকার এবং তার সঙ্গে দুর্নীতিও কমানো দরকার। এবং উনি বললেন যে ঋণের একটা বড় অংশ ঋণ থেকে নিয়ে বেসরকারি খাতে, যে ব্যাংকের মানে বিনিয়োগের ক্ষেত্রে আপনার মন্তব্য কি, যে এটা আসলেই মানে বেসরকারি খাতে ঋণ পাওয়াটা কতটা কষ্ট হয়ে যাবে আপনাদের? আমি তো মনে করি যে বেসরকারি খাত এখন কঠিন একটা সময় অতিক্রম করছে। ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, ডলারের সংকট বলেন, সমস্ত এইটা চলছে একসাথে হয়েছে। যুগপৎ কতগুলি ঘটনা, আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট হাসান ভাইরা বলবেন যে 9-6 ওয়াজ রং, আমি একাডেমিক্যালি তার সাথে একমত, কিন্তু ঘটনা হচ্ছিল যে ওয়াই অ্যাট দ্য সেম টাইম অল দি অ্যাডজাস্টমেন্ট, অল দি রিফর্মস, কারণ সব কিছুর একটা স্মরণীয় ক্ষমতা থাকে। তো প্রাইভেট সেক্টর এমন না যে তারা একটা প্রকল্প নিয়েছে, তারা ইন্ডাস্ট্রি করেছে, 9% সুদ দিতে হবে, চক্রবৃদ্ধি দিতে যা হয় সেভাবে সে ডেট সার্ভিসিংটা ক্যালকুলেট করেছে, সে ক্যাশ ফ্লো সেভাবে ঠিক করেছে এবং পে অফ টাইমটা ঠিক করেছে। এখন হঠাৎ করে 5% বেড়ে গেল, তো আপনি সেটা কীভাবে অ্যাডজাস্ট করবেন? হঠাৎ ডলার আপনার দীর্ঘদিন আমরা প্রাইভেট সেক্টরে কিন্তু বিশেষ করে এক্সপোর্ট সেক্টর থেকে বলা হয়েছে যে ডলারটা এভাবে আটকে রেখেন না, সরকারকে বলা হয়েছে এইটা বহুদিন, কারণ ভারত অন্যান্য দেশের অ্যাডজাস্টমেন্ট হয়েছে।
করেনি, এক চোটে 35%, তারপরে আবার 10.5 টাকা থেকে 7.5 টাকা পরে যেটা ক্রলিং বোধ হয় না, ক্রলিং পদ্ধতি করে 17 টাকা, তো ঘটনা হচ্ছে 17.5 টাকা, 17 টাকা 50 পয়সা। একটা আপনার হচ্ছিল সহনীয় ক্ষমতা থাকতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ওভার দ্য পিরিয়ড আপনি দেখেন সবসময় কিছু পরিবর্তন হয়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট করা সম্ভব। কিন্তু যুগপথ এতগুলি জিনিস হওয়ার ফলে আপনার কীভাবে সাস্টেন করতে হবে। তারপরে হচ্ছে ক্রেডিট গ্রোথ। আপনি এখন ইনফ্লেশন কমানোর জন্যে আপনি বলছেন যে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, ফাইন, তাদের কি ইনফ্লেশন কমবে? কমে নেই এখন। হ্যাঁ, তারপরে যখন সরকার আপনার এই যে ঘাটতিটা প্রাইভেট ব্যাংক থেকে নেবে, তখন তো প্রাইভেট সেক্টরে ক্রেডিট অ্যাভেলেবিলিটি কমে যাবে। এমনিতে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছিল যে ডলারের সংকট একদিকে, আবার টাকারও কিন্তু লিকুইডিটি এসে গেছে। কারণ হচ্ছিল ডেট সার্ভিসিং কমে গেছে, যার জন্য টাকা যদি ফেরত না আসে তাহলে টাকা দেবে কেমন করে। তো আরও ব্যাংকিং সেক্টরে আরও যে শৃঙ্খলার অভাব হয়েছে, সেখানে অনেকগুলি ব্যাংক ইজ নট অ্যাক্সেসেবল টু দ্য পাবলিক। তো তাতে হয়েছে ইয়েটা স্কোপটা কমে গেছে, এরিয়াটা কমে গেছে, বড়োইং এরিয়াটা, এইটাও একটা ইম্প্যাক্ট করছে। তো আপনার হচ্ছিল যদি প্রাইভেট সেক্টরে আপনি চলতে না দেন তাহলে কী হবে? অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আপনার কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, এই জিনিসটা দেখতে হবে। আর দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি এত র্যাম্পেন্ট হয়েছে যে আপনি আমাদেরকে কোনো একটা যদি পারমিশন ইউটিলিটির থেকে আরম্ভ করে যখন আমরা লোক পাঠাই, তখন প্রথমে একটা আনে রিসিটেড, নন রিসিটেড, তো স্পিড মানি, তো নন, এইটার কোনো রেহাই নেই। এই যে কতগুলি ঘটনা ইতিমধ্যে হলো, কতগুলি আনারদেন হলো, যেগুলি আপনার বহুল আলোচিত। তারপরে আমার ধারণা হয়েছিল যে হয়তো একটা মেসেজ যাবে, সিগন্যাল যাবে যে সরকারি কর্মকর্তা যারা মানে যে ডিপার্টমেন্টগুলিতে বেশি দুর্নীতি হয় তারা, আমি যেটা অবজার্ভ করলাম কদিন ধরে, তারা একটু ভীত হয়েছে, কিন্তু পদ্ধতিটা চেঞ্জ করেছে, কিন্তু আসলে কোনো কমানোর লক্ষ্য না। এমনি করে কি বলবেন, সরকার যদি খুব কঠোর হয় তাহলে কি প্রশাসন চালানো অসুবিধা হবে দুর্নীতির বিরুদ্ধে? বা এই যে বলেছেন যে একটা পারমিশন নেবে, এই পারমিশন নেওয়ার ক্ষেত্রেও একটা টাকা দিতে হবে, তো সেইটা একটা রিসিট, একটা নন রিসিট, কঠোর হলে অসুবিধাটা কি সরকারের? রাজনৈতিক কর্তৃপক্ষ যদি কঠোর হয় কোনো অসুবিধা নাই। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে এবং কঠোর হওয়ার বিধানও আছে। সরকারি কর্মচারীদের একটা সিটিজেন চার্টার আছে, কোন সার্ভিসটা দিতে কত টাকা পরিশোধ করা লাগবে এবং কয়দিনের মধ্যে এই সার্ভিসটা পাবে। এইটার জন্য সিটিজেন চার্টার যদি ভায়োলেট হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র সরকারি কর্মচারীকে দোষারোপ করেও লাভ নেই। অনেক ক্ষেত্রে কাজ তাড়াতাড়ি করার জন্য ওই যে সময়টুকু প্রয়োজন সেটুকু অপেক্ষা না করে অনেক সময় বলে যে স্পিড মানি নেন, কাজ করে দেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতি, প্রবলভাবে দুর্নীতি বিরাজমান। এক্ষেত্রে কঠোর হওয়ার বিধান আছে কিন্তু, এবং কেউ যদি তার নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ না করে, এটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটার মানে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, সুপারভাইজার, তার কাছে এগুলা অভিযোগ করা যায়। অনেক ক্ষেত্রে কাজও হয়। অনেক ক্ষেত্রে আমাদের বলতে হবে যে সরকারি কর্মচারীরা ঢালাওভাবে যে দুর্নীতিবাজ, এটা কিন্তু বলার অবকাশ নাই। অনেক ক্ষেত্রে অনেক অফিসে অনেক সৎ অফিসার আছেন, এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু ক্ষেত্রে তারা কোণঠাসাও আছেন, এবং অনেক ক্ষেত্রে আমি কর্মকর্তারাই কোণঠাসা কিছু ক্ষেত্রে, কারণ তার উপরের নিচে যদি অসৎ কর্মকর্তা থাকেন তাহলে তার পক্ষে কাজ করা কঠিন। কিন্তু তার সত্ত্বেও যারা সৎ কর্মকর্তা তারা অসুবিধার সম্মুখীন হন। আলটিমেটলি ট্রুথ শ্যাল প্রিভেইল, সত্যের জয় হবে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি যখন বাণিজ্য সচিব ছিলাম অথবা স্বরাষ্ট্র সচিব, অনেক ক্ষেত্রে দেখা গেছে গার্মেন্টস সেক্টরে আমাদের দেশের যে অ্যাভেলেবল লোক আছে, অ্যাকাউন্ট্যান্ট, অন্য টেকনিশিয়ান আমাদের দেশে অ্যাভেলেবল, সেটা না করে ওনারা চান যে অনেক ক্ষেত্রে ভারত থেকে আনতে হবে, শ্রীলঙ্কা থেকে আনতে হবে। তা আমি বললাম যে আমাদের দেশে তো এগুলো অ্যাকাউন্ট্যান্ট অ্যাভেলেবল, তো বলে যে না আমাদের চাইতে ওরা কাজ ভালো করে। তো এক্ষেত্রে যারা দুর্নীতিবাজ তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তারা আপনার সমস্ত শর্ত পূরণ সত্ত্বেও
এটা বলবে, বিভিন্ন অজুহাত দেখাবে। কিন্তু যারা সৎ কর্মকর্তা তারাও অনেক আছেন, তারা ভালো কাজ করেন, কিন্তু দুর্নীতি প্রবলভাবে যেভাবে হালে বিভিন্ন মাধ্যম মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, এটা উদ্বেগের কারণ অবশ্যই আছে। আমি আহসান মনসুরকে যাব। আমরা এমনও এখন আলোচনা হচ্ছে, যেমন গণমাধ্যমে এসেছে যে ব্যাংকের সুদ মাফ করে দেওয়া হচ্ছে, সেটা আপনারা বলছেন যে এটা অন্যায়ভাবে মাফ করা হয়েছে, এটা ঠিক না। তাহলে সেটা তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষই অনুমতিতে বা তাদের অনুমোদনে বা তাদের গোচরে হয়েছে। তা সেখানে তো একটা বড় ধরনের দুর্নীতি। আমরা ব্যক্তি দুর্নীতি নিয়ে অনেক কথা বলছি, সেইটাও তো এখন আমাদেরকে মানে তারও মুখোমুখি হলাম আমরা। সেখান থেকে পরিত্রাণ কি? না দেখুন, দুর্নীতি কন্ট্রোল করতে হলে প্রসেসটাকে ম্যানেজ করতে হবে। তো আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম, ডিসি অফিসে দিলাম, ওই অ্যাপ্লিকেশনে কোনো জবাব আসবে না, 1 বছর পরেও আসবে না, আনলেস আমি আবার স্পিড মানি থেকে ওই সাথে হাতে না দিয়ে আসি, বা পরে যে আবার ওটাকে আরেকটু জোরদার করার জন্য আরও একটু বাড়িয়ে না দিই। এটা আসবে না। ভূমি অফিসে আপনি যান, আপনার যে 50 টাকা ফি দিবেন, সাথে আরও 5,000 টাকা দিতে হবে, দিয়ে ওই 50 টাকা জমানো হবে। দিস ইজ রিয়ালিটি। এটাকে অস্বীকার করে তো লাভ নেই। বা রাজুকের ব্যাপারে সবাই বলে যে এখন কথা হলো, রাজুকের কথাও ধরেন, কিন্তু কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমার ফাইলটা ফালিয়ে রাখার মতো ক্যাপাসিটি আছে, ধৃষ্টতা তাদের আছে, আচ্ছা। এবং তারা এটা পার পেয়ে যাচ্ছে। এখানে কোনো মনিটরিং হচ্ছে না, কোনো জবাবদিহিতা নাই। আমি যে ফাইলটা দিলাম, অ্যাপ্লিকেশনটা করলাম, এটা যে প্রসেস হচ্ছে না, কেন হচ্ছে না, কে করছে না, এই জবাবদিহিতা যদি থাকতো, তাকে যদি জবাব দিতে হতো যে 3 দিনের মধ্যে। আমরা যখন IMF-এ কাজ করতাম, আমাদের লেখা থাকতো প্রত্যেকটা মেমোতে, আচ্ছা, যে মেমো গোজ ফর ইউর রিভিউ, COB 3 দিন 72 আওয়ার্সের উপর কাউকে দেওয়া হতো না। আচ্ছা। তার মধ্যে আইদার ইউ রেসপন্ড or it is expected that you don't have any observation and it is approved, deemed to be approved. আমাদের করে দিকটা কেন সেটা, যে তুমি 3 দিন সময় দেবো তোমাকে, বা 5 দিন সময় দেবো, তারপরে না হলে এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভড, তাহলেই তো আমি স্বস্তিতে চলে যাই। কিন্তু তো সেটা তো দিচ্ছে না। তার হাতেই তো ক্ষমতা, সে 5 বছরে আমাকে ঘুরাতে পারবে, আমি কোথাও যেতে পারবো না। তো সরকার চাইলে করতে পারে, কথা হলে যে সেই সদিচ্ছা থাকতে হবে, সেই গুরুত্ব দিয়ে জিনিসটাকে, জনসেবাটাকে দেখতে হবে, যে তাকে সে অ্যাপ্লিকেশন করলো, কেন এটা জবাব দেওয়া হলো না। এই জবাবদিহিতা যদি প্রত্যেক ধাপে ধাপে দেওয়া হতো, সেটা জমি খারিজের ব্যাপারে হলেও হবে, সেটা আমার দলিল করার ব্যাপারে হলেও হবে, নামজারির ক্ষেত্রে হলেও হবে, যে কোনো ক্ষেত্রে। আমরা আরেকটু আলোচনা করবো, তার আগে একটু বিরতি নিচ্ছি। আমি আপনাকে দিয়ে আবার শুরু করবো। দর্শক, আমাকে আরেকটু বিরতি। স্বাগত আরেকবার RICTL MX নিবেদিত আমাদের এই অর্থনীতি সংলাপে। আহসান মনসুর যদি বলেন, আপনি বলছিলেন সেক্ষেত্রে এই যে আমরা নতুন করে দেখছি যে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে খরচ কম রাখবে, তারা অনেক বেশি নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি 80% যে অর্থ বরাদ্দ হবে তার 80% বেশি তেল খরচও করতে পারবে না। এইটা তো একটা ধরেন যে কারো একটা মানে বিলাসিতা কমানো এবং একসঙ্গে নিয়ন্ত্রণে রাখা, তার সঙ্গে যদি দুর্নীতিটা তারা সদস্য প্রমাণ করে, তাহলে তো একটা আমাদের চাওয়াটা কিছুটা পূরণ হয়। মানে দেশের যা অবস্থা, অর্থনীতির যে সংলাপ, সেখানে করণীয়টা যদি বলতেন। কি বললেন? একটা হলো যে খরচ কমানো তো আমরা করলামই, আরেকটা তাহলে তো যদি খরচ কম হয়, তাহলে তো দুর্নীতিটাও মানে পরোক্ষ হবে, তো সেটাও কম হবে। কারণ আপনি তো কোনো কিছু বেশি কিছু করতে পারবেন না। সেটা কীভাবে মিলানো যায়? আপনি যেটা রাজনৈতিক সদস্যের কথা বললেন। না, আমি মনে করি, ধরুন আমি যখন পাকিস্তানে ছিলাম IMF-এর হিসাবে, পাকিস্তানে সেক্রেটারি সাহেব, মন্ত্রী সাহেব সবার জন্য গাড়ি ছিল 1200 সিসির, লোকালি ম্যানুফ্যাকচার্ড, লোকালি অ্যাসেম্বলড মার্গালা বলে একটা গাড়ি ছিল। দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড ইস্যু। পাজেরো জিপ কারো ছিল না, কোনো সেক্রেটারি সাহেবেরও ছিল না, কোনো গভর্নরের ছিল না। আমাদের উপজেলারও পাজেরো জিপ চলে। পার্থক্যটা এখানে না, সেটা অনেক বছরের পার্থক্য। অনেক বছরের না, এটা অনেক বছরের না, হয়তো 10-15 বছর আগে। তখন আমাদের এখানে তখনও পাজেরো জিপ চড়ত। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে যে আমরা নাক উঁচু হয়ে গেছে, আমরা আমলা নির্ভর হয়ে গেছি। তাদের দাবি মানতেই হবে। তাদের দাবির সীমা দেখেন আপনি, ওই যে দেওয়া হতো না, মানে অ্যাসেট ডিক্লারেশনটা, ডিসি সাহেবরা দাবি করলেন যে অ্যাসেট ডিক্লারেশন বন্ধ করে দিতে হবে, করে না? এটা করেছে। এই যে অন্যায্য দাবি, কেন? আমি যখন IMF-এ ছিলাম, আমাদের প্রতি বছর অ্যাসেট ডিক্লেয়ার করতে হতো। আমাদের ঘুষ খাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু তারপরে এটা আমার একটা সাধারণ প্রশ্ন।
আমি প্রতি বছর ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স রিটার্ন তো সরকারি কর্মকর্তারাও দেয়, সেখানে তো আমাকে প্রতি বছর অ্যাসেটের হিসাব দিতে হচ্ছে, বা কত টাকা বাড়লো ব্যাংক ব্যালেন্সও আমি দিচ্ছি, তাহলে নতুন করে আবার হিসাব দিতে হবে কেন? হিসাব দিতে হবে এই জন্য যে হিসাবটাকে ট্যাক্স ইজ এ সিক্রেট ডকুমেন্ট। আচ্ছা। এটা কারো জানার অধিকার নাই, এটা আমার এবং ট্যাক্স ডিপার্টমেন্টের মধ্যে। এটা হচ্ছে সরকারকে ডিক্লারেশন দেওয়া, এবং সরকারের শুড ডু অ্যানাদার থিং, যেটা আমাদের IMF-ও করতো, থার্ড পার্টিকে দিয়ে ওই ডিক্লারেশনকে ভ্যালিডেট। আচ্ছা, মানে আপনি সত্য বাংলাদেশে কোনোদিন হয় না। সত্য বলেছেন কিনা? হ্যাঁ, আমরা সুই হয়ে ঢুকি, মানে কপট দক্ষিণ হয়েই কিন্তু সিভিল সার্ভিসে আসে বেশিরভাগ অফিসাররা, যখন বের হয় ফাল হয়ে বের হয়ে যায়। বুঝাতে পেরেছি? এই যে পার্থক্যটা, এটা কেন হবে, কেন এই বিশালভাবে তার বিত্তবান হয়ে বের হয়ে যায়, এখানে সরকারকে কিছু দৃষ্টিপাত করতে হবে। এমএ করিমের পরামর্শ কি এখানে? আমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব। আচ্ছা। যারা দুর্নীতি করে তাদের সংখ্যা কম, কিন্তু বেশিরভাগ অফিসার, বেশিরভাগ কর্মচারী তাদের বেতনের টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে ইয়ে করে, এবং তারা প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স রিটার্ন দেন। এবং সরকারি কর্মচারীদের যে কন্ডাক্ট রুল, ডিসিপ্লিন অ্যান্ড এপিল রুল, সেখানে বলা আছে তারা চাকরিতে ঢোকার সময় স্টেটমেন্ট দেবে তার সম্পত্তির, এবং রেগুলার ইন্টারভ্যালে 5 বছর পর, 3 বছর পর আবার দেবে। সেটা যদি সঠিক না হয়, সেটার দায়িত্ব তো তার উপরে পড়বে, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যাবে। আই এগ্রি, দেয়ার আর লট অফ করাপ্ট, ভেরিফিকেশন তো হয় না, করাপ্ট অনেক আছে, কিন্তু যারা সৎ অফিসার আছে এবং নিবেদিত প্রাণ, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং তারা দুঃখ কষ্টের মধ্যেও চলছে, কিন্তু সরকারের ন্যায় নীতি, তাদের নীতি বাস্তবায়ন, প্রকল্প বাস্তবায়ন, অনেক বড় বড় প্রকল্প পরিচালককে আমি জানি যারা সৎ এবং নিবেদিত প্রাণ, যারা এফিশিয়েন্ট। তবে দুর্নীতিবাজদের সংখ্যা আছে অনেক, এবং এদের বিরুদ্ধে আইনের যদি যথাযথ প্রয়োগ হতো, যথাসময়ে যথাযথভাবে প্রয়োগ হলে দুর্নীতিবাজের সংখ্যা কমতো। তারা মানসিকভাবে কিন্তু দুর্বল, মেন্টালি, এথিক্যালি দে ডোন্ট হ্যাভ এনি স্ট্যান্ড। তো এক্ষেত্রে আমার মনে হয় যে আইনের প্রয়োগটা যদি করা যায়, সরকারি কর্মচারী আইনও করা হয়েছে একটা, এটারও যদি যথাযথ প্রয়োগ করা হয়, এবং আইন তৈরি করা হয় প্রয়োগ করার জন্য, এবং আইনের যথাযথ প্রয়োগ কিন্তু অত্যাবশ্যক, তাতে করে দুর্নীতি। হয়তো সেখানেও কোনো একটা সংস্কার দরকার হবে, নাহলে মতিউর রহমানের মতন কর্মকর্তা 4 বার দুর্নীতি দমন কমিশন থেকে সার্টিফিকেট পেয়েছে যে তিনি কোনো দুর্নীতি করেন নাই, কিন্তু এখন দেখা গেল যে এতই করেছেন যে কেউ কোনো তল খুঁজে পাচ্ছে না যে কি করেছেন, কি করেন নাই, এবং কোথায় তার। এবং আমার দাবি হলো 3 বারে, এর আগে 3 বারে যে দায় মুক্তি পেয়েছেন, সেখানে যদি কোনো দুর্নীতির আশ্রয় হয়ে থাকে, দুর্নীতির মাধ্যমে যদি দায় মুক্তি পেয়ে থাকেন, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। ধন্যবাদ আপনাকে। মিন রাশিদ যদি বলেন যে বেসরকারি খাতের যারা আছেন বা আমরা যারা সাধারণ মানুষ, তারাও যদি ঘুষ দিতে আগ্রহী না হই, দুর্নীতি করতে আগ্রহী না হই, তাহলে একজন কর্মকর্তা সেটা পারে কিনা, তাতে আমাদেরও ইনভলভমেন্ট আছে, মানে সাধারণ নাগরিক বা ব্যবসায়ী হিসাবে বা অন্য যারা সাধারণ সার্ভিস নিতে যান, তারাও কি আগে অফার করে ফেলেন কেন? আচ্ছা, আমি করিম সরকারের সাথে একটু ছোট্ট দিব, সেটা হচ্ছিল যে উনি বলেছেন যে দুর্নীতিবাজের সংখ্যা কম, সৎ মানুষের সংখ্যা কম। এটা বোধহয় আমার দেখা যায়। আর তারা মোরালি উইক, দুর্বল মনে হয় না। তারা মনে করেন মানি ম্যাটার্স, মানি টক্স। তো এই জায়গায় এইটু সরি ফর মাই ওপিনিয়ন। এখন যেটা বলছেন যে এখানে 2 রকম, একটা হচ্ছিল আমি ফায়দা লোটার জন্যে দুর্নীতি করবো, এটা কনাইভেন্স। আপনি দুর্নীতি কিন্তু একা করা যায় না, ইটস এ নেক্সাস, সেটা ক্লিয়ার হয়। আর একটা হচ্ছিল আপনি বাধ্য, কম্পেল করছে আপনাকে, আপনি না ইউটিলিটি সার্ভিস পাবেন না, আপনার ইনকাম ট্যাক্স একবার ট্যাক্স হয়ে আপনি শেষ হয়ে গেছে 5 বছর আগে, এখন আবার অডিটে আসছে, আবার থার্ড একটা কি বেরিয়েছে জন্য, তো বিভিন্নভাবে পুরাটা ওপেন করে ইটস নাথিং বাট হ্যারাসমেন্ট অ্যান্ড মানি, টাকার জন্য। আর আপনি ইনকাম ডিপার্টমেন্টে দেখেন যে অ্যাপিল, মানে আপনি একটা সংক্ষিপ্ত করদাতা, তো আপনি একটা রিলিফ চাইবেন, তো আপনি কোথায় যাবেন? কোনো জায়গা নেই, কারণ ওই যে অ্যাপিল যে কমিশনটা হেডেড বাই কমিশনার অফ NBR, এবং সেখানে
তো আপনি সে কি তার ডিপার্টমেন্টের লোকের কোনো ইয়ে দেবে তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা? হ্যাঁ, নেবে না তো। তার মানে কি অ্যাপিলেট আগে পাওয়া যায় না? না, আগে ছিল। আচ্ছা। আগে ছিল কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইয়েতে রিটায়ার্ড আসতো। এখন অ্যাপিল ডিভিশনে অ্যাপিলেট আসে, কিন্তু তার আগেই তো আপনি মানে ইয়ে হয়েছে, কারণ ওখানে যেতে হলে 20% 25% দিয়ে অ্যাপিলেটে যেতে হবে। তো এই যে পদগুলি, এগুলি সুবিচার পাওয়ার পথটা রুদ্ধ করে দিচ্ছে। তো আপনি যেটা কথা বলেছেন, অনেকে নিশ্চয়ই আছে যে তারা ফয়দা লুটার জন্যে দুর্নীতিবাজের সাথে অ্যালাইন্ড হয়, আর বেশিরভাগই এখন হয়েছে আপনি জিম্মি হয়ে গেছে। আমরা জিম্মি দশা থেকে মুক্তি চাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ, দর্শক আপনাদের ধন্যবাদ। আজকের মতো শেষ করছি এবং বিদায় নিচ্ছি RICL TMX নিবেদিত এই অর্থনীতি সংলাপ থেকে। দেখা হবে আগামী শনিবার। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।